কার্গিল দুর্গম পাহাড়ের শেষ যুদ্ধ এটা কিন্তু শুধু দুটো দেশের লড়াইয়ের গল্প না, এটা ছিল প্রকৃতির সাথে মানুষের এক অবিশ্বাস্য এক অসম যুদ্ধের কাহিনী। চলুন আজ এই বিশ্লেষণে আমরা সেই পাহাড়ের চূড়ায় লেখা বীরত্বের গল্পটাই শুনব। আচ্ছা, একটা হারানো ইয়াকের খোঁজ থেকে কি একটা পুরোদস্ত যুদ্ধ শুরু হতে পারে? শুনতে একদম অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, কার্গিল যুদ্ধের শুরুটা ঠিক এমনই এক অবিশ্বাস্য ঘটনা দিয়েই হয়েছিল। আর এই অদ্ভুত প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে থাকবে। তো চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে, এক প্রতারণাপূর্ণ অনুপ্রবেশ। দেখব আমরা কিভাবে শান্তির আলোচনার আড়ালে একদম গোপনে যুদ্ধের আগুন জ্বালানো হয়েছিল। একবার ভাবুন তো, কোনো হাইটেক স্যাটেলাইট বা বড় কোনো গোয়েন্দা সংস্থা নয়, একটা ভয়াবহ আন্তর্জাতিক সংঘাতের প্রথম খবরটা এসেছিল কার কাছ থেকে? একজন সাধারণ মেষপালকের কাছ থেকে। হ্যাঁ, ঠিক এখান থেকেই কিন্তু পুরো ঘটনার শুরু। ব্যাপারটা দেখুন, কি সাংঘাতিক একটা বৈপরীত্য। একদিকে ফেব্রুয়ারিতে ভারত পাকিস্তান ঐতিহাসিক শান্তি চুক্তিতে সই করছে, লাহোর ডিক্লারেশন, আর ঠিক ওই একই সময়ে পর্দার আড়ালে পাকিস্তানি সেনারা লাইন অফ কন্ট্রোল পার হয়ে একের পর এক চূড়া দখল করে নিচ্ছে। মানে সামনে শান্তির কথা আর পেছনে পুরোদমে যুদ্ধের প্রস্তুতি। পাকিস্তান তাদের এই গোপন মিশনটার একটা কোড নেমও দিয়েছিল, অপারেশন বদর। আসলে তাদের প্ল্যানটা ছিল বেশ ছোট। তারা ভেবেছিল এটা একটা ছোটখাটো লোকাল অপারেশন হবে, শীতের সময় ভারতের কয়েকটা পোস্ট দখল করা হবে, হয়তো কেউ টেরও পাবে না। কিন্তু কে জানত এই ছোট ভাবনাই একটা ভয়াবহ যুদ্ধের জন্ম দেবে। তবে এই ছোট প্ল্যানের আড়ালে কিন্তু পাকিস্তানের আসল উদ্দেশ্য ছিল অনেক বড়। তাদের মূল লক্ষ্য ছিল কয়েকটা। ১. শ্রীনগর লে হাইওয়েটা কেটে দেওয়া, যেটা ভারতের লাইফলাইন। ২. সিয়াচেনে ভারতীয় সেনাদের সাপ্লাই বন্ধ করে দেওয়া। ৩. কাশ্মীর ইস্যুটাকে আবার আন্তর্জাতিক মহলে নিয়ে আসা। আর সবশেষে কাশ্মীরের বিদ্রোহে নতুন করে হাওয়া দেওয়া। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, চূড়ার মাঝে যুদ্ধ। এখানে লড়াইটা কিন্তু শুধু দুই আর্মির মধ্যে ছিল না, এটা ছিল প্রকৃতির বিরুদ্ধে মানুষের এক অসম লড়াই। ১২,০০০ ফুটেরও বেশি উচ্চতা। শুধু সংখ্যাটা শুনবেন না, একবার কল্পনা করার চেষ্টা করুন। এমন একটা জায়গা যেখানে অক্সিজেন এতটাই কম যে ঠিকমতো নিঃশ্বাস নেওয়া যায় না, একটু হাঁটলেই শরীর আর চলে না। এই ভয়ঙ্কর উচ্চতাই কিন্তু যুদ্ধের প্রতিটা মুহূর্তকে নিয়ন্ত্রণ করেছে, আর এই লড়াইটাকে একটা অমানসিক পর্যায়ে নিয়ে গেছে। সোজা কথায়, এখানে শুধু শত্রু সৈন্যের সাথে লড়াই ছিল না, আসল লড়াইটা ছিল প্রকৃতির বিরুদ্ধে। পাতলা বাতাস, হাড় জমিয়ে দেওয়া ঠান্ডা, আর এমন সব দুর্গম রাস্তা, সবকিছুই ছিল বিপক্ষে। যুদ্ধ জেতার আগে এখানে টিকে থাকাটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই অসম্ভব কঠিন পরিস্থিতিতে ইন্ডিয়ান আর্মির জন্য একটা গেম চেঞ্জার হিসেবে সামনে এলো একটা অস্ত্র। আর মজার ব্যাপার হলো, এই অস্ত্রটা একসময় দুর্নীতির অভিযোগে অসম্ভব বিতর্কিত ছিল। হ্যাঁ, আমি বোফোর্স আর্টিলারি গানের কথাই বলছি। তো প্রশ্ন হল, বোফোর্স কেন এত কার্যকর ছিল? কারণটা খুব সহজ। প্রথমত, এটা একদম খাড়াভাবে, মানে হাই অ্যাঙ্গেলে পাহাড়ের চূড়ায় থাকা শত্রুর বাংকারে গোলা মারতে পারত। দ্বিতীয়ত, এর ফায়ারিং স্পিড ছিল অসাধারণ, মাত্র ১২ সেকেন্ডে ৩টা রাউন্ড। আর তৃতীয় আর সবচেয়ে জরুরি, এটা ছিল শুট অ্যান্ড স্কুট গান, মানে ফায়ার করেই চটজলদি জায়গা বদলে ফেলা যেত, যাতে শত্রুরা পাল্টা আক্রমণ করার সুযোগই না পায়। এই ৩টে কারণেই এটা পাহাড়ি যুদ্ধের জন্য পারফেক্ট। চলুন এবার যাই তৃতীয় পর্বে, তোলোলিংয়ের যুদ্ধ। কার্গিল যুদ্ধের এমন এক লড়াইয়ের কথা বলবো যেটা একাই পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তোলোলিং, এই চূড়াটা ছিল স্ট্র্যাটেজিক্যালি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন? কারণটা খুবই সিম্পল। যে এই চূড়া কন্ট্রোল করবে, শ্রীনগর লে হাইওয়ে থাকবে তার নিয়ন্ত্রণে। আর এই হাইওয়েটা ছিল ইন্ডিয়ান আর্মির লাইফলাইন। তাই যে কোনো মূল্যে এই চূড়াটা দখল করা ভারতের জন্য মাস্ট উইন সিচুয়েশন ছিল। আর এই একটা চূড়া দখল করতে কতদিন লেগেছিল জানেন? ৩২ দিন। ভাবুন একবার, একটা মাস ধরে, প্রতিটা দিন, প্রতিটা ঘণ্টা ধরে চলেছিল রক্তক্ষয়ী লড়াই। এই সময়টাই বলে দেয় যুদ্ধটা কতটা কঠিন আর তীব্র ছিল। আর সবচেয়ে অবাক করার মতো বিষয়টা কি জানেন? শুরুতে এই ভয়ঙ্কর কঠিন মিশনের জন্য পাঠানো হয়েছিল মাত্র একটা ইন্ডিয়ান ব্রিগেড। হ্যাঁ, মাত্র এক। এটা থেকেই পরিষ্কার বোঝা যায় ইন্ডিয়ান আর্মি প্রথমে শত্রুর শক্তিকে কতটা আন্ডার এস্টিমেট করেছিল। শেষ পর্যন্ত ১৪ই জুন তোলোলিং ভারতের দখলে আসে। এটা ছিল একটা বিরাট বড় জয়, কিন্তু এর জন্য অনেক চড়া মূল্য দিতে হয়েছিল। কার্গিল যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল এই একটা যুদ্ধেই।
আচ্ছা, এবার আসি আমাদের চতুর্থ পর্বে, নতুন বিশ্বমঞ্চ। চলুন দেখি কিভাবে কার্গিলের এই যুদ্ধটা বরফ ঢাকা পাহাড় থেকে নেমে এসে ওয়াশিংটন আর দিল্লির কূটনীতির টেবিলে পৌঁছে গিয়েছিল। যখন যুদ্ধক্ষেত্রে কামান আর বন্দুকের গর্জন চলছে তখন কিন্তু পর্দার আড়ালে আরেকটা যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল, সেটা হলো কূটনীতির যুদ্ধ। আর এই জিওপলিটিক্যাল চেস বোর্ডে সবচেয়ে বড় চালটা দিয়েছিল আমেরিকা। এই টাইমলাইনটা একটু খেয়াল করলেই বুঝবেন ঘটনাগুলো কি দ্রুত ঘটেছিল। জুনে আমেরিকা পাবলিকলি পাকিস্তানের সমালোচনা করল। তারপর দেখুন 4 জুলাই আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মিটিং হল, আর ঠিক তার পরের দিন 5 জুলাই পাকিস্তান সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিল। ব্যাস 26 জুলাই ভারত অপারেশন বিজয়কে সফল ঘোষণা করে। ব্রুকিংস ইনস্টিটিউশনের এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রথম কোনো আমেরিকান প্রশাসন পাকিস্তানি আগ্রাসনের বিরুদ্ধে প্রকাশ্যে ভারতের পক্ষ নিয়েছিল। এটা ছিল আমেরিকার ফরেন পলিসিতে একটা বিশাল শিফট। মানে প্রথমবারের মতো ওয়াশিংটন তার পুরনো বন্ধু পাকিস্তানের বিরুদ্ধে গিয়ে সরাসরি দিল্লির পাশে এসে দাঁড়িয়েছিল। আর এই কূটনীতিক পরিবর্তনের প্রভাবটা ছিল কিন্তু সুদূর প্রসারী। বলা যেতে পারে কার্গিল যুদ্ধই ভারত আর আমেরিকার মধ্যে এক নতুন উষ্ণ সম্পর্কের দরজা খুলে দিয়েছিল, যে সম্পর্কটা আজও টিকে আছে এবং দিন দিন আরও মজবুত হচ্ছে। তাহলে সবশেষে এই যুদ্ধের লেগেসি বা উত্তরাধিকারটা কি? ভারতের জন্য এটা ছিল একটা ডিসাইসিভ মিলিটারি ভিক্টরি, মানে এক কথায় বড় জয়। পাকিস্তানের জন্য এটা ছিল একটা বিরাট স্ট্র্যাটেজিক এবং ডিপ্লোম্যাটিক ব্লান্ডার, মানে কৌশলগত আর কূটনৈতিক ভুল। আর সবচেয়ে বড় কথা হলো এই যুদ্ধের পরেই লাইন অফ কন্ট্রোল বা এলওসির যে একটা পবিত্রতা আছে সেটা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিল। তো কার্গিল নিঃসন্দেহে ভারতের জন্য একটা বড় সামরিক জয় ছিল। কিন্তু এই যুদ্ধটা আমাদের সবার সামনে একটা ভয়ঙ্কর প্রশ্ন রেখে গেছে। প্রশ্নটা হলো, দুটো নিউক্লিয়ার পাওয়ার দেশের মধ্যে যখন এমন একটা সংঘাত হয় তখন তার ঝুঁকিটা ঠিক কতটা? আর ভবিষ্যতে যদি এমন পরিস্থিতি আবার তৈরি হয় তাহলে তার পরিণতি কী হতে পারে? হয়তো এই প্রশ্নটাই কার্গিল যুদ্ধের সবচেয়ে বড় লেগেসি।